ভারত আমার, ভারত তোমার। শেখ হাসান ইমাম তার প্রবন্ধ সংকলন ভারত আমার, ভারত তোমার প্রকাশ করতে চলেছেন জেনে ভালো লাগলো। সংকলনে 25টি প্রবন্ধ আছে। তার মধ্যে হে ভারত তুমি কার, গান্ধীবাদ কি অবাস্তব, ধর্ম কি কি ধর্ম নয় এবং ধর্ম কেন, অন্ন চাই প্রাণ চাই আলো চাই চাই মুক্তবায়ু, সাম্প্রদায়িক সংঘাত কারণ ও প্রতিকার, প্রেম নজরুলের জীবনে ও কাব্যে, স্বামীজি ও যুব সমাজ, বহুমুখী প্রতিভার অধিকারী রাজা রামমোহন কি মূলত এক ধর্মীয় ব্যক্তিত্ব, নিপীড়িত মানবাত্মার কবি আব্দুল জাব্বার বিশেষভাবে উল্লেখযোগ্য। সবচেয়ে উল্লেখযোগ্য হে ভারত তুমি কার প্রবন্ধটি। সংকলনের নামের সঙ্গে প্রবন্ধটির নাম মিলিয়ে দেখলেই প্রবন্ধকার যা বলতে চেয়েছেন তা পরিষ্কার হয়ে যায়। আমাদের দেশের নাম ভারতবর্ষ। এখানে যারা বাস করে তাদের মধ্যে নানা ভাষা, নানা ধর্ম, নানা সংস্কৃতি বিদ্যমান। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে এদেশে কার কতটুকু অধিকার, বিশেষ করে তখন যখন গুণিতকে যে ধর্মের, ভাষার বা সংস্কৃতির লোক সংখ্যায় সব থেকে বেশি, তারা কম সংখ্যকদের উপর জোর করতে চায় বা কম সংখ্যকরা নিজেদের জন্য বিশেষ সংরক্ষণ চায়। এ প্রশ্ন প্রায় কেউই করে না এদেশের প্রতি তার কর্তব্য কতটুকু। কিন্তু আমাদের সকলেরই উচিত দেশের এবং দেশবাসীর মঙ্গলের জন্য কাজ করা এবং ধর্ম, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে সকল মানুষকে সমানভাবে বিকশিত হবার সুযোগ দেওয়া। প্রবন্ধকার সমস্যার গভীরে প্রবেশ করেছেন এবং আলোচনাকে তথ্য ও যুক্তি নির্ভর করে পাঠকের চিন্তাকে উদ্দীপ্ত করেছেন। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশের লোক অনেকগুলি সম্প্রদায়ে বিভক্ত। তার কোনো কোনো সম্প্রদায় গড়ে উঠেছে ধর্মের ভিত্তিতে, যেমন হিন্দু, মুসলমান, খ্রিস্টান। কোনো কোনো সম্প্রদায় বর্ণের ভিত্তিতে, যেমন ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, শূদ্র, শিয়া, সুন্নি, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট। কোনো কোনো সম্প্রদায় ভাষার ভিত্তিতে, যেমন বাঙালি, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি, তামিল, তেলেগু, মালায়ালি, কান্নাড়ি ইত্যাদি। অনেক সময় এক সম্প্রদায়ের লোকের স্বার্থের সঙ্গে অন্য সম্প্রদায়ের লোকের স্বার্থের দ্বন্দ্ব বাধে, তখনই সংঘাতের সৃষ্টি হয়। কখনো এমনও হয় রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য সংঘাতের সৃষ্টি করা হয়। সেজন্যই সংঘাতের কারণটা সঠিকভাবে জানা দরকার। আর তার সম্বন্ধে সদিচ্ছা যোগ হলে সব মানুষকে সমানভাবে দেখলে আর সংঘাত থাকে না। নেতৃত্ব যদি সব মানুষের জন্য সঠিক বিকাশের ব্যবস্থা করতে পারে, মানুষ যদি পরিপূর্ণ বিকাশের সুযোগ পায়, তাহলে সকলেরই সুবিধা হয়, ফলে সংঘাত এড়ানো যায়। প্রবন্ধগুলি সুলিখিত এবং সুপাঠ্য। আমি এই প্রবন্ধ সংকলনের সামগ্রিক সাফল্য কামনা করি। স্বাক্ষর ডক্টর নজরুল ইসলাম। ভারত আমার, ভারত তোমার, লেখক শেখ হাসান ইমাম। লেখকের কথা। ভারত আমার, ভারত তোমার বিভিন্ন সময়ে লেখা কিছু প্রবন্ধের সংকলন। প্রবন্ধগুলি প্রায় 2 দশকের ব্যাপ্তিতে উদ্বোধন, কাফেলা, সোনালী রোদ, আলিঙ্গন, বকুল, আরামবাগ টাইমস, মহাজন্মের লগ্ন, উত্তর, দ্বারকেশ্বর বার্তা প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। প্রবন্ধ সকলেই জানেন কমবেশি লেখকের ব্যক্তিগত চিন্তার ফসল। তার ফলে যে কোনো লেখকের বিভিন্ন প্রবন্ধে তার চিন্তার সাযুজ্য ধরা পড়া স্বাভাবিক, কখনো তা ভাষাগত সাযুজ্য পর্যন্ত পৌঁছয়। তাতে কিন্তু প্রবন্ধের মূল সুর ব্যাহত হয় না, কারণ সৃষ্টির মহেন্দ্রক্ষণে লেখক ডুব দেন তার মননশীলতার গহন গভীরে, তুলে আনেন কিছু নুড়ি, তা সে মৃন্ময় হোক অথবা হিরণময় যাই হোক না কেন। তারপর স্বকীয়তার জারক রসে তাদের নিষিক্ত করে লেখক সৃষ্টি করেন নানান শিল্পকলা। এভাবেই গড়ে ওঠে লেখকের নিজস্ব স্টাইল। তার এই স্টাইলই তাকে চেনায়, বলা যায় তার জাত চেনায়। আমার প্রবন্ধগুলিও এ ধারার ব্যতিক্রম নয়। ভারত আমার, ভারত তোমার নামকরণে প্রেরণা জুগিয়েছে হে ভারত তুমি কার নিবন্ধটি। ভারত আমার জন্মভূমি, ভারত আমার জন্মভূমি, আমার স্বদেশ, আমার দেশ। ভারতের বিচিত্র সাধনা প্রতিটি ভারতীয়ের কাছে পরম সম্পদ। কিন্তু মহান ঐতিহ্যের দেশ ভারত ভেদাভেদের পঙ্কিল আবর্ত থেকে বেরিয়ে আসতে পারেনি। তাই প্রাক স্বাধীনতাকালে সাম্প্রদায়িকতা যেমন আমাদের সর্বনাশ করেছে, তেমনি স্বাধীনোত্তর ভারতেও আমরা তার করাল গ্রাস থেকে রেহাই পাইনি। হে ভারত তুমি কার প্রবন্ধটিতে আমি বিভেদের ক্ষেত্রগুলি চিহ্নিত করতে চেয়েছি। সতর্ক পাঠক অন্যান্য প্রবন্ধগুলিতে লেখকের চিন্তার মূল সুরটি অবশ্যই ধরতে পারবেন। উৎসর্গ প্রায় 40 বছরের শিক্ষকতা জীবনের অগণিত একান্ত প্রিয় ছাত্রছাত্রী ও সুধী পাঠককুলকে। শেখ হাসান ইমাম। ডক্টর নজরুল ইসলাম প্রতিষ্ঠিত মডেল স্কুলে উচ্চ মাধ্যমিক আমি প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেছি 2006 থেকে। বইটি
লেখকের ভূমিকা লেখার তারিখ 10 জুন 2009। স্বপ্ন মঞ্জিল, ইন্দিরাপল্লী, আরামবাগ। হে ভারত, তুমি কার? পৃথিবীটা কার? উত্তর এলো, পৃথিবীর টাকার। দার্শনিক সুলভ মাথা নেড়ে তারিফ করতে দেখা গেল অনেককেই। ভারত কার? এ প্রশ্নের কোনো জুৎসই উত্তর পাওয়া গেল না। সম্ভবত প্রশ্নটা ছিল একান্তই অপ্রত্যাশিত। একটা কুইজ কন্টেস্টের কথা বলছি। স্কুলের উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিল। ভারতের ইতিহাস তাদের পাঠ্যসূচিতে আছে, নিশ্চয়ই এ প্রশ্ন নিয়ে ক্লাসে কোনো আলোচনা হয়নি। হতে পারে সংবেদনশীল বলেই মাস্টারমশাইরা ক্লাসে এ ধরনের প্রশ্নের অবতারণা করেননি। মনে পড়ছে স্বামী বিবেকানন্দের সেই বাঁদরের গল্পের কথা। ভয়ে পিছু হটতেই তারা ভয়ঙ্কর হয়ে পিছনে তাড়া করল। রুখে দাঁড়াতেই তাদের গতি রুদ্ধ এবং তারপর পিছু হটার পালা। ভারত কার? এ প্রশ্নটা আমাদের তাড়া করে ফিরছে, কারণ আমরা একে এড়াতে চাইছি। আমরা ইতিহাসের ক্লাসেও এই প্রশ্নকে পাশ কাটিয়ে যাই। এতে ক্ষতি ছাড়া লাভ হচ্ছে না। ভবিষ্যৎ প্রজন্মের কাছে সত্যকে তুলে ধরতে আমরা দ্বিধাগ্রস্ত, তাই সত্যানুসন্ধানে তারাও পরাণমুখ। এই মানসিকতা খুবই ক্ষতিকর। এখনই এর নিরসন হওয়া দরকার। ভূমিকা পড়ে অনেকে বলবেন, তা তো হলো, এখন উত্তরটা দেবে কে? সত্যি উত্তরটা খুবই জরুরি। তথাকথিত সংঘ পরিবারের লোকেরা বলবেন, এ প্রশ্নের উত্তর খুবই সোজা, ভারত হিন্দুর, আবার কার? কিন্তু এ উত্তরটা অনেকে খুশি করলেও সকলের সমর্থন পাবে না। সমর্থন পাবে না এই কারণে যে উত্তরটা সঠিক নয়। মনে পড়ছে নবাব সিরাজের সেই বিখ্যাত ডায়লগ, বাংলা একা হিন্দুর নয়, বাংলা একা মুসলমানেরও নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। এই কথার জের টেনেই বলা যায়, ভারত যতটা হিন্দুদের ততটাই মুসলমান, শিখ, খ্রিস্টানদের, ততটাই দলিত, আদিবাসী ও অনগ্রসরদের। কিন্তু এ সত্যটা অনেকের কাছেই দুষ্পাচ্য। অন্যদের যদি বা কিছুটা ছাড় দেওয়া যায়, মুসলমানদের নৈবচ। কারণ এদের মতে মুসলমানরা এদেশে বহিরাগত ও আক্রমণকারী। মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ করেছে। কে এদের বোঝাবে যে মুসলিমরা যদি বহিরাগত হয় তাহলে আর্যরাও বহিরাগত, তাদের ব্রাহ্মণ্য সংস্কৃতি এবং হিন্দু ধর্মও তাই? কে তাদের বোঝাবে যে আজকের অনেক মসজিদ যদি রূপান্তরিত মন্দির হয়, তবে অনেক তথাকথিত হিন্দু মন্দির ও বৌদ্ধ মঠ, বিহার ও জৈন মন্দির ভেঙে গড়া? যদি স্মৃতি, জনশ্রুতি ও পৌরাণিক কাহিনী ভিত্তিক প্রাচীন ইতিহাসকে পুনরুজ্জীবিত করতে হয়, তাহলে হিন্দু রাজাদের হাতে ধ্বংসপ্রাপ্ত অগণিত বৌদ্ধ মঠ, বিহার ও জৈন মন্দিরের পুনর্নির্মাণ কল্পে সময় সংখ্যক হিন্দু মন্দিরকে চূর্ণ করতে হয়। কিন্তু বাস্তবিক কি তার প্রয়োজন আছে? পাগল ছাড়া কেউ হ্যাঁ বলবে না। আর্যরা বহিরাগত হলেও তাদের ধর্ম সংস্কৃতি যেমন ভারতীয় সভ্যতার অঙ্গ, একইভাবে মুসলমানরাও তাদের ধর্মীয় সাম্য, সুফি ভক্তিবাদ, শিল্প ও সংস্কৃতি নিয়ে বৈচিত্র্যপূর্ণ ভারতীয় সভ্যতার অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। শক, হুন, পাঠান, মোগল এক দেহে হল লীন কবির কল্পনা নয়, বাস্তব সত্য। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, এই উপমহাদেশের মুসলিমদের নিজের দেশ এই ভারতই। কারণ মুসলিম কওম এর ধুয়ো তুলে পাকিস্তানের সৃষ্টি হলেও আজও তা কার্যত সিন্ধি, বালুচ, পাঠান ও পাঞ্জাবিদের একটা ঢিলে ঢালা ফেডারেশন হয়ে আছে, কোনো জাতীয়তা অর্জন করতে পারেনি। একই কওম এর লোক হয়েও পশ্চিমের পাঠানরা পূর্ব পাকিস্তানের বাঙালি মুসলমানদের কামান, বন্দুকের গুলি এবং বেয়ানেট খোঁচা ছাড়া কিছুই দিতে রাজি হয়নি। আর সেজন্যই তারা পূর্ব পাকিস্তানের পরিচয় ছেড়ে বাংলাদেশ বানিয়েছেন। যে সমস্ত ভারতীয় মুসলমান একদিন কওম এর স্বপ্নে বিভোর হয়ে দেশ ছেড়েছিলেন, আজ তারা সেখানে মহাজির, দ্বিতীয় শ্রেণীর নাগরিক। নতুন প্রজন্মের ভারতীয় মুসলমানরা তাই আজও দূর আরবের স্বপ্ন দেখলেও কাছের পাকিস্তানের দিকে স্বপ্নিল চোখে তাকান না। তারা এই দেশে তাদের জন্মভূমিতে সম্মান ও মর্যাদায় থাকতে চান। শত শত বছর ধরে হিন্দু মুসলমান একসঙ্গে আছেন এবং চিরকাল তা থাকতেও হবে। রবীন্দ্রনাথের কথায়, শাসনকর্তাদের হাত বদল হবেই, কিন্তু হিন্দু মুসলমান চিরকাল পাশাপাশি থাকবেই, তারা ভারত ভাগ্যের শরিক। যারা নানা কথার মারপ্যাঁচে বলতে চাইছেন যে হয় মুসলমানরা তাদের স্বদেশ পাকিস্তানে চলে যাক, নয়তো হিন্দু রাষ্ট্র ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকুক, তারা ভুলে যাচ্ছেন মুসলিমরা নন, বর্ণ হিন্দুরা যারা এদেশে হিন্দুরাজ কায়েম করতে চাইছেন তারাই প্রকৃতপক্ষে সংখ্যালঘু। বাল থাকারে, অদ্বৈনাথ মহান্ত, অশোক সিংহল বা লালকৃষ্ণ আদবানিরা যতই হুঙ্কার দিন না কেন, ভারতীয় মুসলমানরা যারা ধর্মের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টির পরও এদেশকে স্বদেশ জেনে এবং মেনে এখানে স্থায়ীভাবে বসবাস করছেন, তারা কখনোই তাদের মসজিদ, মাদ্রাসা, দরগা ওদের হাতে তুলে দিয়ে দেশ ছাড়বেন না। আজকাল অনেকেই জাতীয় সংহতি বিপন্ন বলে চেঁচিয়ে বাজার মাত করছেন। চোখের জল এত ঝরছে যে কোনটা আসল আর কোনটা মায়াকান্না তার হিসেবেও ধন্ধ লাগছে। শহরের রাস্তায় প্রতারিত এবং প্রতারক উভয়ই চোর চোর বলে চিৎকার করে এবং একইভাবে
এইভাবে আসল চোর সকলের চোখে ধুলো দিয়ে চম্পট দেয়। আমরাও প্রত্যেকের দিকে আঙুল তুলে দেখাচ্ছি, কিন্তু সেই ফাঁকে আসল মতলববাজরা তাদের কাজ হাসিল করে নিচ্ছে। তারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, দাঙ্গা বাঁধাচ্ছে, কিন্তু কখনোই ধরা পড়ছে না। কখনো বা ঠক বাঁচতে গাঁ উজাড়। কে কাকে ধরবে? সরকারের রিপোর্টেই প্রকাশ, প্রতি বছর আমাদের দেশে শুধু সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় সহস্রাধিক মানুষকে প্রাণ দিতে হয়। বিভিন্নভাবে নির্যাতনের শিকার কতজন তার হিসেব দেওয়া কঠিন। স্বাধীনতার পর 60 বছরেরও অধিককাল অতিক্রান্ত হয়েছে, কিন্তু সাম্প্রদায়িকত বিভেদ বাড়ছে বই কমছে না। কেউ হয়তো বলবেন সাম্প্রদায়িকত বিরোধী তো আর জাতীয় অনৈক্যের একমাত্র কারণ নয়। একমাত্র কারণ আমরাও বলছি না। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ, পাঞ্জাবের খালিস্তানিদের আলাদা রাষ্ট্রের দাবি, মহারাষ্ট্রের ভাষার লড়াই, দক্ষিণের কাবেরী সমস্যা, উত্তর পূর্ব ভারতে গোর্খাল্যান্ড আন্দোলন, ঝাড়খণ্ড আন্দোলন এবং আসাম ও ত্রিপুরার উপজাতিদের আন্দোলন, এসব কিছুই জাতীয় সংহতির মূলে কুঠারাঘাত করছে এবং ভারতকে খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত করতে চাইছে। এত সত্ত্বেও একথা অনস্বীকার্য যে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক ভেদবুদ্ধি আজ সব কিছুকে ছাপিয়ে উঠেছে। আলাপ আলোচনার মাধ্যমে অন্য সমস্যার সমাধান কখনো কখনো সম্ভব, কিন্তু কিছু ক্ষেত্রে তা ঘটছেও। কিন্তু সাম্প্রদায়িক বিভেদ ও অনৈক্যের ইউক্যালিপটাস বৃক্ষটি ক্রমবর্ধমান। এর উৎস সন্ধানে অনেকে আগ্রহী। কাজটি নিঃসন্দেহে কঠিন। ইতিহাসের নিরপেক্ষ গবেষণায় হবে সত্যের উদ্ঘাটন। এই নিবন্ধের স্বল্প পরিসরে সে ধরনের প্রয়াস হঠকারিতা বলে গণ্য হতে পারে। তবু নিবন্ধটির উপাদানগত প্রয়োজনে কিছু তথ্যের উল্লেখ আবশ্যিক বলেই অতি সংক্ষিপ্ত আলোচনা অবতারণা করছে। আধুনিক ভারতে সাম্প্রদায়িকতাবাদের বিকাশ ও বৃদ্ধির জন্য ব্রিটিশ শাসন নীতিকে বিশেষভাবে দায়ী করা হয়। জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মতে ইংরেজরা সাম্প্রদায়িক ভেদ বুদ্ধিতে ইন্ধন জুগিয়ে এদেশের হিন্দু মুসলমানকে কখনোই এক হতে দেয়নি এবং অবশেষে 1946-47 এটাকে ভয়ঙ্কর আকার নিতে সাহায্য করেছে। ফ্রান্সিস রবিন্স তার সেপারেটিজম অ্যামং ইন্ডিয়ান মুসলিমস গ্রন্থে বলেছেন, দ্বিতীয় মত হল ব্রিটিশরা ইচ্ছাকৃতভাবে তাদের সাম্রাজ্যবাদী প্রয়োজনে ভারতীয় সমাজ বিভাজন ঘটিয়েছেন। ভারতীয় জাতীয়তাবাদী ঐতিহাসিকদের কাছে এই যুক্তি ছিল বিশেষভাবে আকর্ষণীয়। তারা তাদের সাম্রাজ্যবাদী শাসকদের হিন্দু মুসলিম সংস্কৃতির যে সমন্বয় গড়ে উঠেছিল তাকে ভেঙে দেওয়ার জন্য অভিযুক্ত করেছিলেন। অর্থাৎ জাতীয়তাবাদী ঐতিহাসিকরা পুরো দোষটা ব্রিটিশদের ঘাড়ে চাপিয়েছেন। কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই যে ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল নীতি সফল হতে পেরেছিল সমাজে আভ্যন্তরীণ সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অবস্থার ভিতর কিছু একটা তার সাফল্যে সহায়তা করেছিল বলেই, অর্থাৎ ভারতের মাটিতে সাম্প্রদায়িকতার বীজ পোঁতা ছিল। ব্রিটিশরা কেবল নিজেদের প্রয়োজনে তাতে জলসিঞ্চন করে অনুকূল পরিবেশের সুযোগ নিয়ে মহিরুহে পরিণত করেছিল। 1928 সালে মতিলাল নেহরু জাতীয় কংগ্রেসের সভাপতির ভাষণে বলেছিলেন, সমস্ত সাম্প্রদায়িক বিরোধ যা আমাদের বর্তমান সময়ের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় যুক্ত করেছে, তার জন্য সরকারই একমাত্র দায়ী নয়। সাম্প্রদায়িক সমস্যার উপর অন্যতম প্রামাণ্য জাতীয় দলিল কানপুর দাঙ্গা তদন্ত কমিটির রিপোর্টে 1931 বলা হয়েছে যে সাম্প্রদায়িকতাবাদের দায়িত্ব সেই সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক বিষয়গুলির যা সাম্প্রদায়িকতাবাদের জন্মের জন্য মূলত দায়ী। সে সঙ্গে ব্রিটিশ নীতি একে বাড়িয়ে তুলতে ও সংকট সৃষ্টি করতে যে ভূমিকা নিয়েছিল সে সম্পর্কেও আলোচনা করা হয়েছে। 1936 সালে জওহরলাল নেহরু লর্ড লেদিয়ানকে লেখা একটি চিঠিতে লেখেন, স্পষ্ট কেউ এটা বলতে পারে না যে ভারতে বিভেদের একটা অন্তর্নিহিত ঝোঁক ছিল না। এই ঝোঁককে কমিয়ে দেওয়ার জন্য একটি নীতি গ্রহণ সম্ভব ছিল, এটাকে বাড়িয়ে তোলাও সম্ভব ছিল। সরকার দ্বিতীয় নীতি গ্রহণ করে এবং দেশের সমস্ত বিভাগের বিভেদের ঝোঁককে সব রকমভাবে উৎসাহ যোগায়। সাম্প্রদায়িক সমস্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতীয় বিশ্লেষক কে.বি. কৃষ্ণ ভারতে সাম্প্রদায়িকতার সামাজিক উৎসের দীর্ঘ বিশ্লেষণ করে লিখেছেন, দেশের সামাজিক অর্থনীতি থেকে উদ্ভূত এই সংঘাতগুলি বর্ধিত হয়ে সামন্তবাদী পরিস্থিতিতে ভারতীয় ধনবাদের বিকাশের যুগে ব্রিটিশ সাম্রাজ্যবাদের একের বিরুদ্ধে অপরকে লাগিয়ে দেওয়ার নীতির দ্বারা সাম্রাজ্যবাদকে উৎখাত করা গেলেও স্বার্থান্বেষণ বা সাম্প্রদায়িকতার জন্ম দিয়েছে যে সামাজিক শক্তিগুলি তাদের জয় করবার সমস্যার মোকাবিলা করতেই হবে। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের মন্তব্য প্রণিধানযোগ্য। চরিত্র পূজা গ্রন্থের মহাপুরুষ প্রবন্ধে তিনি বলেছেন, মহাপুরুষরা ধর্ম সম্প্রদায় প্রতিষ্ঠা করে যান, আমরা ধর্মটা বাদ দিয়ে সম্প্রদায়টা গ্রহণ করি। এই সম্প্রদায় চেতনা বা সাম্প্রদায়িকতা প্রকৃতপক্ষে মানব সমাজের পুরাতন ব্যাধি। এর প্রতিকার বড় কঠিন। লোকে সাম্প্রদায়িকতাকে মুখে স্বীকার করে না, কিন্তু মনে পোষণ করে। এদেশে হিন্দু মুসলমান সম্পর্ক মধুর নয়, এর কারণ নাকি ইংরেজ মুসলমানকে তারাই নাকি হিন্দুর বিরুদ্ধে উত্তেজিত করে। ব্যাধি ও প্রতিকার প্রবন্ধে তাই তিনি বলেন, শোণিত ছিদ্র না পাইলে প্রবেশ করিতে পারি না, অতএব শনির চেয়ে ছিদ্র সম্বন্ধে সাবধান হইতে হইবে। আমাদের মধ্যে যারা হিন্দু মুসলমান ঐক্যে আগ্রহী তারা বিশেষ অবস্থায় হঠাৎই মিলন প্রয়াসী হন, কিন্তু আসল সত্য স্বীকার করে না।
তাই তাদের প্রয়াসও অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়। রবীন্দ্রনাথই প্রথম স্বীকার করেন হিন্দু মুসলমানের মাঝখানে একটা বিরোধ আছে, আমরা যে কেবল স্বতন্ত্র তা নয়, আমরা বিরুদ্ধ। বহু বছর একত্রে বাস করিয়াও বিচ্ছেদকে ঠেকাইতে পারি নাই। দেখা যাচ্ছে ইংরেজ বিভিন্নভাবে চেষ্টা করেছে হিন্দু মুসলমান ঐক্যকে ঠেকিয়ে রাখতে, হিন্দু মুসলমানের মধ্যকার বিভেদকে উস্কে দিতে, টিকিয়ে রাখতে। বিদেশি শাসক তার ঔপনিবেশিক শাসনকে সুদৃঢ় করতে অনেক কূটকৌশলটি আশ্রয় নিয়েছে। কিন্তু পরিতাপের বিষয় হলো হিন্দু ও মুসলিম সাম্প্রদায়িকতাবাদীরাই সেই ষড়যন্ত্রের অংশীদার হয়েছে পুরো মাত্রায়, তাদের মদত জুগিয়েছে অত্যন্ত সুচতুরভাবে। এই জন্য তারা খুব সচেতনভাবেই ধর্মকে টেনে এনেছিল রাজনীতির আঙিনায়। উভয় সম্প্রদায়ের মানুষকেই বোঝানো হতো যে অন্য সম্প্রদায়ের দ্বারা তাদের সাম্প্রদায়িক স্বার্থই যে কেবল ক্ষুণ্ণ হচ্ছে তা নয়, তাদের ধর্ম বিপন্ন। কেউ প্রশ্ন করতে পারেন ধর্মকে এত সহজে রাজনীতির রঙ্গমঞ্চে আনা গেল কীভাবে? এর প্রধান কারণ ধর্ম হচ্ছে, বিশেষ করে ভারতে, মানুষের জীবনের সবচেয়ে আবেগ সঞ্চারক দিক। কেবি কৃষ্ণের কথাই ধর্ম লড়াইয়ের নামে, কারণ মানুষ যে সমস্ত ব্যবস্থায় বাস করে ধর্ম তার অঙ্গ। যে চিন্তা পদ্ধতিগুলি একটি সমাজের বৈশিষ্ট্য, সেগুলি থেকে তাকে স্বতন্ত্র করে দেওয়া যায় না। তবে একটু গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যাবে ধর্ম নয়, ধর্মভাবই হলো সাম্প্রদায়িকতাবাদের সবচেয়ে বড় সহকারী উপাদান। এই ধর্মভাব কি? ধর্মভাবের সংজ্ঞা হতে পারে ধর্ম সংক্রান্ত বিষয়সমূহের গভীর ও আবেগপূর্ণ সম্পৃক্তি, ইনভলভমেন্ট। ধর্মকে রাজনীতি, অর্থনীতি ও সমাজ জীবন থেকে পৃথক করতে অস্বীকার, একথায় ধর্মের মানবিক দিককে গৌণ করে আচরণকে মুখ্য করে তোলার সহজ প্রবণতা। জওহরলাল নেহরু বারবার উল্লেখ করেছেন যে ভারতে বড় বেশি ধর্মভাব। এই অতিমাত্রায় ধর্মভাব ধর্মীয় উপাদানকে ভারতীয় রাজনীতিতে প্রবেশ করতে দিয়েছিল, জনগণকে ধর্মের নামে আবেগপূর্ণ আবেদনের ফাঁদে পা দিতে প্ররোচিত করেছিল। উপরন্তু ধর্মভাব নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝোঁক দেখাতো, কারণ তার কোনো সুনির্দিষ্ট সীমা ছিল না। এই ধর্মভাব অনেকের ভাষায় গোঁড়ামি, অসহিষ্ণুতা ও ধর্মান্ধতা ও পক্ষপাতদুষ্ট ধারণার জন্ম দিয়েছিল। অন্ধ আবেগ অনুভূতিকে উভয় সম্প্রদায়ের সাম্প্রদায়িকতাবাদীরাই নিজেদের সুবিধা মতো কাজে লাগাতো। ছোঁয়াছুঁয়ি ও খাদ্যা নিয়ে সাম্প্রদায়িকতাবাদীরা যে ভালোই গোল পাকাতো তার প্রমাণ লিপিবদ্ধ আছে বিভিন্ন পত্রপত্রিকায়। 1918-তে বঙ্গদেশ থেকে আল ইসলাম লেখে হিন্দু মুসলিম বিরোধের 4টি কারণের একটি হলো সাধারণ মুসলিমরা অভিযোগ করে যে হিন্দু জমিদাররা তাদের প্রতি অন্যায় আচরণ করে, এমনকি সাধারণ হিন্দুরাও অযৌক্তিক অপবাদ দেয় ও তাদের সঙ্গে পথে, ট্রেনে, স্টিমারে, বাজারে শত্রুর মতো অবজ্ঞাপূর্ণ আচরণ করে। 1920-তে বঙ্গনূর লেখে যে হিন্দু মুসলিম উত্তেজনার উৎসগুলির একটি হলো মুসলিম সমাজের ভয় এবং যবন ও ম্লেচ্ছ প্রভৃতি শব্দের ব্যবহার। এই সময় জাতীয়তাবাদী লেখকরাও হিন্দুদের সামাজিক স্বাতন্ত্র্যবোধকে সাম্প্রদায়িকতার প্রসারের অন্যতম উপাদান হিসেবে দেখতে শুরু করেছিলেন। 1940-এ এম.এ. জিন্নাহ দাবি করেন হিন্দু ও মুসলিমরা কখনও একত্রে ভোজন করে না। 1942-এ হুমায়ুন কবির লেখেন সামাজিক বিষয়সমূহে হিন্দুরা সাধারণভাবে অহিন্দুদের প্রতি ও বিশেষভাবে মুসলিমদের প্রতি যে অত্যাচার করেন তা হিন্দু মুসলিম ভুল বুঝাবুঝি ও তিক্ততার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলির একটি। এইভাবে শওকতুল্লাহ আনসারী 1945-এ লেখেন সমস্যার মূল হলো এই যে হিন্দুরা সামাজিক ক্ষেত্রে সংকীর্ণমনা এবং তা মুসলিমদের আঘাত করেছে। হিন্দুরা মুসলিমদের অস্পৃশ্য রূপে দেখেছে। হিন্দুদের কাছে তার যে কারণেই থাক না কেন মুসলিমরা এই আচরণে ক্ষুব্ধ না হয়ে পারে না। গান্ধী ও এই বক্তব্যের সারবতা স্বীকার করেছেন। অস্পৃশ্যতা সম্পর্কে একটি প্রশ্নের উত্তরে তিনি 25 মে 1940-এ হরিজনে লেখেন আমি মনে করি অস্পৃশ্যতা আমাদের পতনের এবং হিন্দু মুসলিম বিভেদের প্রধান কারণ। হিন্দু সাম্প্রদায়িকতাবাদীরা মুসলিমদের দেখাতো সংস্কৃতিহীন, গুন্ডা, মস্তান ও রক্তপিপাসু জন্তু হিসেবে, যাদের স্বাভাবিক প্রবৃত্তি ছিল লুটতরাজ, খুন, অগ্নিসংযোগ ও নারী ধর্ষণ। স্কুল কলেজের পাঠ্যক্রমে, বিশেষ করে ইতিহাসের পাঠ্যপুস্তকে সচেতনভাবে সাম্প্রদায়িকতার প্রচার করা হতো। গান্ধী লিখেছিলেন যতদিন স্কুলে ও কলেজে পাঠ্যপুস্তক মারফত ইতিহাসের অতিমাত্রায় বিকৃত ভাষ্য শেখানো হচ্ছে ততদিন আমাদের দেশে স্থায়ীভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অন্ধ আবেগ অনুভূতিকে উভয় সম্প্রদায়ের সাম্প্রদায়িকতাবাদীরাই নিজেদের সুবিধামতো কাজে লাগাতো। ছোঁয়াছুঁয়ি ও খাদ্যা নিয়ে সাম্প্রদায়িকতাবাদীরা যে ভালোই গোল পাকাতো তার প্রমাণ লিপিবদ্ধ আছে বিভিন্ন পত্রপত্রিকায়। 1918-তে বঙ্গদেশ থেকে আল ইসলাম লেখে হিন্দু মুসলিম বিরোধের 4টি কারণের একটি হলো সাধারণ মুসলিমরা অভিযোগ করে যে হিন্দু জমিদাররা তাদের প্রতি অন্যায় আচরণ করে, এমনকি সাধারণ হিন্দুরাও অযৌক্তিক অপবাদ দেয় ও তাদের সঙ্গে পথে, ট্রেনে, স্টিমারে ও বাজারে শত্রুর মতো অবজ্ঞাপূর্ণ আচরণ করে। 1920-তে বঙ্গনূর লেখে যে হিন্দু মুসলিম উত্তেজনার উৎসগুলির একটি হলো
মুসলিম ছোঁয়াচের ভয় এবং জবন ও ম্লেচ্ছ প্রভৃতি শব্দের ব্যবহার। এই সময়ে জাতীয়তাবাদী লেখকরাও হিন্দুদের সামাজিক স্বাতন্ত্র্যবোধকে সাম্প্রদায়িকতার প্রসারে অন্যতম উপাদান হিসেবে দেখতে শুরু করেছিলেন। 1940-এ M.A. জিন্না দাবি করেন যে হিন্দু ও মুসলিমরা কখনো একটি ভারতীয় জাতি গঠন করতে পারবে না, কারণ তারা অন্তর্বিবাহ করেও না, একত্রে ভোজনও করেও না। 1942-এ হুমায়ুন কবির লেখেন, সামাজিক বিষয়সমূহে হিন্দুরা সাধারণভাবে অহিন্দুদের প্রতি ও বিশেষভাবে মুসলমানদের প্রতি যে অত্যাচার করেন তা হিন্দু মুসলিম ভুল বোঝাবুঝি ও তিক্ততার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলির একটি। একইভাবে শওকত উল্লাহ আনসারি 1945-এ লেখেন, সমস্যার মূল হলো এই যে হিন্দুরা সামাজিক ক্ষেত্রে সংকীর্ণ মনা এবং তা মুসলিমদের আঘাত করেছে। হিন্দুরা মুসলিমদের অস্পৃশ্য রূপে দেখেছে। হিন্দুদের কাছে তার যে কারণেই থাক না কেন মুসলিমরা এই আচরণে ক্ষুব্ধ না হয়ে পারে না। মহাত্মা গান্ধীও এই বক্তব্যের সারবত্তা স্বীকার করেছিলেন। অস্পৃশ্যতা সম্পর্কে একটি প্রশ্নের উত্তরে তিনি 25শে মে 1940-এ হরিজনে লেখেন, আমি মনে করি অস্পৃশ্যতা আমাদের পতনের এবং হিন্দু মুসলিম বিভেদের প্রধান কারণ। হিন্দু সাম্প্রদায়িকতাবাদীরা মুসলিমদের দেখাতো সংস্কৃতিহীন, গুন্ডা, মস্তান ও রক্তপিপাসু জন্তু হিসেবে, যাদের স্বাভাবিক প্রবৃত্তি ছিল লুটতরাজ, খুন, অগ্নিসংযোগ ও নারী ধর্ষণ। স্কুল কলেজে পাঠ্যক্রমে, বিশেষ করে ইতিহাসের পাঠ্যপুস্তকে সচেতনভাবে সাম্প্রদায়িকতা প্রচার করা হতো। গান্ধী লিখেছিলেন, যতদিন স্কুলে ও কলেজে পাঠ্যপুস্তক মারফত ইতিহাসের অতিমাত্রায় বিকৃত ভাষ্য শেখানো হচ্ছে, ততদিন আমাদের দেশে স্থায়ীভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এ প্রসঙ্গে লালা লাজপত রায়ের আত্মজীবনী থেকে কয়েক পংক্তি উদ্ধার করা যেতে পারে। সে সময়ে সরকারি স্কুলগুলিতে ওয়াকিয়াতি হিন্দ নামে ভারতের ইতিহাসের উপর একটি বই পড়ানো হতো। বইটি আমার মনে এই বোধের জন্ম দেয় যে মুসলমানরা হিন্দুদের প্রতি চরম নিষ্ঠুর আচরণ করেছিল। বাল্যকালে ইসলামের প্রতি যে শ্রদ্ধা অর্জন করেছিলাম, এই বইটি পাঠের ফলে তা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হতে থাকে। কানপুর রাইটস এনকোয়ারি কমিটি রিপোর্টের মুখবন্ধে বলা হয়, আমরা মনে করি হিন্দু মুসলিম সমস্যার প্রকৃত সমাধানের পথে প্রথম ও সর্বাপেক্ষা অপরিহার্য পদক্ষেপ হল ঐতিহাসিক বিভ্রান্তিগুলি অপসারণের চেষ্টা। কারণ কমিটি লক্ষ্য করে বর্তমানে যে বহু ভ্রান্ত ধারণা বিদ্যমান, তার মধ্যে তিক্ততা ও শত্রুতার সবচেয়ে বড় উৎস যেটি, তা হলো এই ধারণা যে ইসলাম অন্তর্নিহিতভাবে গোঁড়া ও অসহিষ্ণু। ইসলাম তরবারির দ্বারা প্রচারিত হয়েছে। এই তত্ত্ব এত ব্যাপকভাবে এবং এত দৃঢ়ভাবে প্রচার করা হয়েছে যে সাধারণ একজন ভারতীয়ের মনে তা প্রায় স্বতঃসিদ্ধ হয়ে পড়েছে। শুধু পাঠ্যপুস্তকের সাহায্যে নয়, কবিতা, নাটক, উপন্যাস, সংবাদপত্র ও জনপ্রিয় পত্রিকার মধ্য দিয়ে এবং প্রকাশ্য মঞ্চে, বক্তৃতা ও ব্যক্তিগত আলোচনার মাধ্যমে আরও ব্যাপকভাবে সাম্প্রদায়িক ইতিহাস ব্যাখ্যা প্রচারিত হতো। রঙ্গলাল বঙ্কিমচন্দ্র জ্যোতিরিন্দ্রনাথ ইতিহাসের পটভূমিকায় স্বদেশিকতার যে বীজ বপন করেছিলেন, তার মধ্যে ছিল হিন্দু পুনর্জাগরণের স্পৃহা এবং যমন বিদ্বেষ। স্বামী দয়ানন্দ, অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল, মদনমোহন মালব্য প্রমুখেরা হিন্দু জাতীয়তাবাদের জয়গান গেয়ে পরোক্ষে হিন্দুদের সাম্প্রদায়িক মানসিকতাকে উৎসাহিত করেছিলেন। এরা বক্তৃতা ও রচনায় হিন্দু প্রতীক বা আকৃতি ও পুরাণকে ব্যবহার করতেন। ভারতকে অনেক সময় কালী, দুর্গা বা অন্যান্য দেবদেবীদের সঙ্গে তুলনা করা হতো। এমনকি প্রথম দিকে বিপ্লবীরাও সাম্প্রদায়িকতা মুক্ত ছিলেন না। মৌলানা আজাদ তার ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থে লিখেছেন, ইন দোজ ডেজ দ্য রিভলিউশনারি গ্রুপস ওয়ার রিসাইটেড exclusively from the Hindu middle classes recruited. In fact, all the revolutionary groups were then actively anti-Muslims. তার গীতা ও কালী নামে শপথ নিতেন তারা, এবং কেউ কেউ এই হিন্দু রঙে বিপ্লবী চরিত্র এঁকেছিলেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের বহু নেতা বয়কট আন্দোলনকে জনপ্রিয় করার জন্য তাতে ধর্মীয় রং চড়াতে চেয়েছিলেন। একই কারণে বন্দে মাতরম গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নিতে অনেক মুসলমান আপত্তি করেছিলেন। 1937 সালের অক্টোবর পণ্ডিত নেহরু সুভাষচন্দ্রকে লিখেছিলেন যে আনন্দমঠ পড়ার পর তার বাস্তবিক মনে হয়েছিল যে গানটির পটভূমি মুসলমানদের বিরক্ত করতে পারে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বন্দে মাতরম এর বিরুদ্ধে বর্তমান হট্টগোল বহুলাংশে সাম্প্রদায়িকতাবাদীদের সৃষ্ট, কিন্তু একই সঙ্গে তার মধ্যে কিছু সারবস্তু আছে মনে হয়, এবং যাদের সাম্প্রদায়িকতাবাদী ঝোঁক আছে তারা এর দ্বারা প্রভাবিত হয়েছে। RSS এবং হিন্দু মহাসভা তীব্র সাম্প্রদায়িক প্রচার চালাতে থাকে। গোলওয়ালকার 1939 সালে উইতে লেখেন, বিদেশিদের জন্য দুটি মাত্র পথ খোলা আছে, হয় জাতীয় জীবনে মিশে যাওয়া এবং তার সংস্কৃতি হজম করা, অথবা জাতীয় জীবনের মর্জির উপর নির্ভর করে বেঁচে থাকা। বলা বাহুল্য, এখানে বিদেশি বলতে মুসলমানদের বোঝানো হয়েছে। সাভারকারও একই ধরনের প্রচার চালান। তিনি বলেন, ভারতবর্ষকে আজ আর এক অবিভাজ্য জাতি মনে করা হয় না, পক্ষান্তরে এদেশে দুটি জাতি, হিন্দু মুসলমান। 1939 কলকাতা সম্মেলনে তিনি দ্বিজাতির উপর
জোর দিলেন। অন্যদিকে শিক্ষিত মুসলমানরা এবং মুসলিম সাম্প্রদায়িকতাবাদীরা এসবের প্রতিক্রিয়ায় ইসলামিক আরব বা তুর্কি কৃতিত্বের স্বর্ণযুগের দিকে তাকাতে শুরু করেন। তারা যেসব মিথ, সাংস্কৃতিক ও ঐতিহ্য ও বীর নায়কদের গৌরবগাথা তুলে ধরেন তা ভারতীয় ইতিহাসের অংশ ছিল না, ছিল মধ্যযুগের পশ্চিম এশিয়ার ইতিহাসের অংশ। এখানে প্রতীক ছিল সৈয়দ আহমদ খান কর্তৃক তুর্কি ফেজ টুপি এর জনপ্রিয়করণ। একদল মোল্লা মৌলবী হিন্দু মুসলিম আদর্শগত বিরোধের দিকটাতে বিশেষ জোর দিলেন এবং বিভিন্নভাবে ব্যাখ্যা করে দেখাতে লাগলেন যে হিন্দু মুসলমান বিভেদ মূলগত এবং তার নিরসন অসম্ভব। ম্লেচ্ছ বা জবন শব্দের প্রতিশব্দ হিসেবে কাফের যথেষ্ট ব্যবহৃত হতে লাগলো। অপেক্ষাকৃত তীব্র সাম্প্রদায়িকতাবাদীরা অত্যাচারী মুসলিম শাসকদের কাজের সমর্থনেও যুক্তির অবতারণা করেন এবং সাধারণভাবে হিন্দুদের কাছে অপাঙ্ক্তীয় আওরঙ্গজেবকে দারুল ইসলামের প্রবর্তক রূপে অভিনন্দন জানাতে থাকেন এবং ইসলামকে দুর্বল করার জন্য আকবরকে দায়ী করেন। ভারতে ইসলাম কর্তৃক ধ্বংসীকরণ তত্ত্বের বিপরীতে তারা কুসংস্কার, জাতিভেদ, অস্পৃশ্যতা ও অসাম্যপূর্ণ হিন্দু সমাজের উপর সমতাবাদী ইসলামের প্রতিঘাতের দিকটিকে তুলে ধরেন। তবে একথা জোর দিয়েই বলা যায় যে স্বাধীনতা আন্দোলনের আদি ও মধ্যপর্বে অধিকাংশ মুসলিম নেতা ছিলেন অসাম্প্রদায়িক। কেউ কেউ ছিলেন উদারনৈতিক সাম্প্রদায়িক, অর্থাৎ তারা নিজ সম্প্রদায়ের জন্য কিছু সুযোগ সুবিধা দাবি করতেন ঠিকই, কিন্তু কখনোই জাতীয়তা বিরোধী ভূমিকা নিতেন না। 1913 সালে লীগের সংশোধিত সংবিধানে বলা হয় যে লীগের লক্ষ্য হল ভারতীয় মুসলমানদের রাজনৈতিক ও অন্যান্য অধিকার এবং স্বার্থ রক্ষা করা, ভারতের মুসলমান ও অন্যান্য সম্প্রদায়গুলির ভেতর বন্ধুত্ব ও ঐক্যকে সুদৃঢ় করা এবং অন্যান্য সম্প্রদায়গুলির সহযোগিতায় ভারতের জন্য উপযুক্ত স্বায়ত্তশাসনের ব্যবস্থা অর্জন করা। এখানে পাকিস্তান স্রষ্টা মোহাম্মদ আলী জিন্নার ভূমিকা নিয়ে কিছু আলোচনা প্রাসঙ্গিক বলেই মনে হয়, কারণ অনেকে মনে করেন জিন্নাই দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা এবং ভারতের রাজনীতিতে তিনি বরাবরই সাম্প্রদায়িক রাজনীতিতে মদত দিয়েছিলেন। সাম্প্রতিককালে জিন্নাকে নিয়ে দেশ এবং বিদেশে অনেক গবেষণামূলক নিবন্ধ লেখা হয়েছে। সেগুলিতে জিন্না চরিত্রের প্রকৃত স্বরূপ উদ্ঘাটনের আন্তরিক প্রয়াস লক্ষ্য করা যায়। ভারতীয় রাজনীতিতে জিন্না ছিলেন এক বর্ণময় চরিত্র। তিনি ছিলেন একাধারে সফল ব্যারিস্টার, চতুর রাজনৈতিক নেতা এবং ধুরন্ধর কূটনীতিবিদ। রাজনৈতিক জীবনের প্রথম পর্বে জিন্না ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ সদস্য, দাদাভাই নওরোজির রাজনৈতিক শিষ্য এবং মাতৃভূমির স্বার্থরক্ষায় অনলস সংগ্রামী। মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থা তিনি সমর্থন করেননি, কারণ তাতে ভারতীয় সংহতি বিপন্ন হতে পারে। 1910 খ্রিস্টাব্দে 26-29 ডিসেম্বর এলাহাবাদ কংগ্রেসের 25তম অধিবেশন অনুষ্ঠিত হয়। এখানে জিন্না সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন ব্যবস্থার নিন্দা করে এক প্রস্তাব পেশ করেন। কিছুদিন আগেই মার্লে মিন্টো শাসন সংস্কারের অর্থাৎ 1909 খ্রিস্টাব্দের মাধ্যমে ওই অধিকার পেয়ে মুসলমানরা উল্লাসিত। এই পরিস্থিতিতে জিন্নার এই প্রকাশ্য বিরোধিতা তার সুদৃঢ় জাতীয়তাবাদী চিন্তার পরিচায়ক। প্রথম দিকে তিনি মুসলিম লীগের সদস্য হওয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখাননি। 1913 খ্রিস্টাব্দের মার্চ মাসে লখনৌয়ে অনুষ্ঠিত অধিবেশনে যখন লীগের সংবিধানে কিছু পরিবর্তন এনে তাকে জাতীয় কংগ্রেসের আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ করা হয়, তখন তিনি লীগের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। 1913 খ্রিস্টাব্দে 10 অক্টোবর জিন্না বিধিবদ্ধভাবে মুসলিম লীগের সভ্য হন। একই সঙ্গে কংগ্রেস ও লীগ এই দুই প্রতিষ্ঠানের সদস্য হওয়ার ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, আমি ভারতীয় জাতীয় স্বার্থের খাতিরে কংগ্রেসের সভ্য আর মুসলিম সম্প্রদায়ের স্বার্থের খাতিরে মুসলিম লীগের সভ্য। তখনকার দিনে মদন মোহন মালব্য প্রমুখ কংগ্রেসের নেতারা একই সঙ্গে কংগ্রেস ও হিন্দু মহাসভার সদস্য ছিলেন। তারা মনে করতেন বৃহত্তর স্বদেশীয় স্বার্থের সঙ্গে ক্ষুদ্রতর সম্প্রদায়গত স্বার্থের সংঘাত অনিবার্য নয়। জিন্নার মুসলিম লীগে যোগদান করার বিষয়ে সরোজিনী নাইডু লিখেছেন, নিজের উদাহরণ দ্বারা জিন্না যে নিখিল ভারত মুসলিম লীগের দৃষ্টিভঙ্গি সম্প্রসারিত করার জন্য ইতিমধ্যে এত করেছিলেন, অবশেষে তাতে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন। তার নাম সুপারিশকারী দুইজনকে এই মর্মে আগাম পবিত্র প্রতিশ্রুতি দিতে হয়েছিল যে তারা মুসলিম লীগ ও মুসলিম স্বার্থের প্রতি আনুগত্য কোনো ক্রমেই বা কোনো সময়েই যে বৃহত্তর জাতীয় স্বার্থ সাধনে তার জীবন উৎসর্গীকৃত, তার পথে বিন্দুমাত্র বাধা হতে পারবে না। লীগ ও কংগ্রেসকে কাছাকাছি আনার জন্য তার আন্তরিক প্রচেষ্টা ও হিন্দু মুসলিম ঐক্যের প্রতি তার আন্তরিক আগ্রহ দেখে মহামতি গোখলে মন্তব্য করেন, তার ভিতর সাচ্চা বস্তু আছে, আর তার আছে তাবৎ সাম্প্রদায়িক পক্ষপাত ও গোড়ামি থেকে মুক্ত সেই মানসিকতা যার জন্য তিনি হিন্দু মুসলমান ঐক্যের সর্বশ্রেষ্ঠ রাজদূত হতে পারেন। অবশেষে অতঃপর ভারতের রাজনীতিতে জিন্নার গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। শৈলেশ কুমার বন্দ্যোপাধ্যায় তার জিন্না পাকিস্তান নতুন ভাবনা গ্রন্থে বলেছেন, 1916 খ্রিস্টাব্দের প্রথমার্ধে ভারতের রাজনীতির ক্ষেত্রে নবচেতনার যে প্রবল ভাগীরথী প্রবাহ, তার আবাহনকারী ভাগীরথী ত্রয়ের মধ্যে জিন্না অন্যতম। অপর দুইজন তিলক ও শ্রীমতী বেশান্ত। ওই বছর কংগ্রেসের লখনৌ
অধিবেশনে ডিসেম্বর 25-28 সরোজিনী নাইডু হিন্দু মুসলমান ঐক্যের জন্য জিন্নার প্রয়াসের ভূয়সী প্রশংসা করতে গিয়ে তার অ্যাম্বাসেডর অফ ইউনিটি গ্রন্থে গোখলের বিখ্যাত উক্তি পুনরুদ্ধৃত করেন, হিন্দু মুসলমান ঐক্যের সর্বশ্রেষ্ঠ রাজদূত। ওই বছর লীগের অধিবেশনে ডিসেম্বর 30-31 সভাপতির অভিভাষণে জিন্না বলেন, হিন্দুদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হবে শুভেচ্ছার এবং ভ্রাতৃত্বের। আমাদের নীতি হবে দেশের স্বার্থে তাদের সঙ্গে সহযোগিতা। দুই ভ্রাতৃপ্রতিম মহৎ সম্প্রদায়ের মধ্যে যথার্থ বোঝাপড়া এবং হৃদ্যতাপূর্ণ সম্পর্ক স্থাপিত হলেই কেবল এদেশের যথার্থ প্রগতি সম্ভবপর হবে। 1917 খ্রিস্টাব্দে কংগ্রেস ও লীগের বার্ষিক অধিবেশন কলকাতায় অনুষ্ঠিত হয়। একই সময়ে কংগ্রেসের সভাপতি অ্যানি বেসান্ত এবং লীগের মোহাম্মদ আলী জিন্না লীগের অধিবেশনে গান্ধী ও সরোজিনী নাইডু আমন্ত্রিত হয়ে যোগ দেন। হিন্দুদের অভিসন্ধি সম্পর্কে সংশয় লীগের সদস্যদের উদ্দেশ্যে জিন্না বলেন, আপনাদের শত্রুদের প্ররোচনায় আতঙ্কিত হয়ে হিন্দুদের সঙ্গে সহযোগিতা করা থেকে বিরত থাকবেন না। স্বায়ত্তশাসন প্রাপ্তির জন্য এই সহযোগিতা অপরিহার্য। প্রসঙ্গত গান্ধী জিন্না সম্পর্কে দু চার কথা বলতেই হয়। গান্ধীজির সঙ্গে জিন্নার প্রথম সাক্ষাৎ ঘটে একটি সংবর্ধনা অনুষ্ঠানে। জিন্না তখন লন্ডনে। 1914 খ্রিস্টাব্দের 6 আগস্ট লন্ডনে সিসিলে হোটেলে গান্ধীজির সম্মানে যে সংবর্ধনা সভা হয়। দক্ষিণ আফ্রিকা থেকে স্থায়ীভাবে ভারতে আসার পথে গান্ধী তখন বিলাতে। তাতে সরোজিনী নাইডুর সাথে জিন্নাও উপস্থিত ছিলেন। সেখানে তিনি দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের বীরত্বপূর্ণ সংগ্রামে গান্ধীজির নেতৃত্বের প্রশংসা করেন। কিন্তু জিন্না কখনোই গান্ধীজির মত ও পথের সমর্থক ছিলেন না। তাদের মত ও পার্থক্যের প্রথম ক্ষেত্রটি ছিল প্রথম বিশ্বযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে। গান্ধীজি নৈতিক কারণে ইংরেজদের প্রতি নিঃশর্ত সমর্থন জ্ঞাপন করেন, কিন্তু জিন্না তা মেনে নিতে পারেননি। তার বক্তব্য ছিল প্রথমে ভারতীয়দের ইউরোপীয় ব্রিটিশ প্রজাদের সঙ্গে এক পর্যায়ের বলে স্বীকার করে নেওয়া প্রয়োজন। বড়লাট চেমসফোর্ড তার বক্তব্যকে দরাদরি বলে নিন্দা করেন, কিন্তু জিন্না তাদের সহমত থেকে সরে আসেননি। তার বার্তায় তিনি বড়লাটকে জানান, আমাদের স্বদেশের জন্য যে নীতি অস্বীকার করা হয়েছে তার জন্য আমাদের যুবকদের যুদ্ধ করার কথা বলতে পারি না। সাম্রাজ্যকে রক্ষা করার জন্য যদি ভারতবর্ষকে যথেষ্ট ত্যাগ করতে হয় তাহলে তা সম্ভব সাম্রাজ্যের অংশীদার হিসেবে, তার অধীন হিসেবে নয়। প্রথম পদক্ষেপ হিসেবে কংগ্রেস লীগ পরিকল্পনার ভিত্তিতে পার্লামেন্টের অনুমোদন ক্রমে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণ দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা হোক এবং অবিলম্বে এর জন্য পার্লামেন্টে একটা বিল আনা হোক। অতঃপর সংবিধাননিষ্ঠ এবং অসাম্প্রদায়িক জিন্না খেলাফত নিয়ে আন্দোলন ও অসহযোগ কর্মসূচির বিরোধিতা করেন। 1920 খ্রিস্টাব্দে কলকাতায় কংগ্রেসের বিশেষ অধিবেশনে 4 থেকে 9 সেপ্টেম্বর অসহযোগ প্রস্তাব গৃহীত হলেও জিন্না তা মেনে নেননি। কংগ্রেসের নাগপুর অধিবেশনে ডিসেম্বর 1920 জিন্না বিধিবদ্ধভাবে অসহযোগের তীব্র বিরোধিতা করলেন। তার মতে অসহযোগের কর্মসূচি দেশের পক্ষে খুবই বিপজ্জনক এবং উদ্ভাবক। গান্ধীজি বরাবরই সংগঠনে বিশৃঙ্খলা ও বিভাজন আমদানি করেছেন। আলী ভ্রাতৃদ্বয়ও জিন্নার সাথে একমত হননি, কিন্তু প্রতিনিধি দলের সমর্থন না পেলেও জিন্না স্বীয় বিশ্বাসে অটল ছিলেন এবং তা প্রকাশ্যে ঘোষণা করতে পিছপা হননি। কংগ্রেসের প্রতিনিধিদের মধ্যে বেশ কয়েকজন, বিশেষত আলী ভ্রাতৃদ্বয় তার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন। অপমানিত জিন্না অধিবেশন বর্জন করে চলে যান, আর ফিরে আসেননি। আরও একটা কথা, গান্ধীজি জিন্নার মত দীর্ঘদিনের অসাম্প্রদায়িক কংগ্রেস নেতার পরিবর্তে ধর্মীয় ও সাম্প্রদায়িক প্রশ্নে সীমাবদ্ধ আন্দোলনে আলী ভ্রাতৃদ্বয় এবং অন্যান্য প্যান ইসলামবাদী নেতাদের বেশি গুরুত্ব দেওয়ায় তার মনে স্বাভাবিকভাবেই গান্ধী বিরোধিতা স্থান পেয়েছিল। যাই হোক, এই অধিবেশনেই কংগ্রেসের সঙ্গে জিন্নার সাংগঠনিক সম্পর্কের পরিসমাপ্তি ঘটল। কংগ্রেস থেকে সরে এলেও ওই সময় জিন্না খেলাফতি বা মুসলিম লীগের সুরে সুর মেলাননি। 1924 খ্রিস্টাব্দে লাহোরে অনুষ্ঠিত 24-25 লীগের বিশেষ অধিবেশনে জিন্না সভাপতিত্ব করেন এবং পরবর্তী 3 বছরের জন্য লীগের সভাপতি নির্বাচিত হন। সভাপতির ভাষণে তিনি বলেন, স্বরাজ অর্জনের এক অপরিহার্য শর্ত হলো হিন্দু ও মুসলমানদের মধ্যে রাজনৈতিক ঐক্য। আমি বলতে চাই যে যেদিন হিন্দু ও মুসলমান মিলিত হবে সেদিনই ভারতবর্ষ ঔপনিবেশিক স্বায়ত্ত শাসন লোপ পাবে। হিন্দু মুসলিম ঐক্যের প্রতি জিন্নার আন্তরিকতায় প্রীত গান্ধীজি ইয়ং ইন্ডিয়াতে প্রকাশিত এক দীর্ঘ নিবন্ধে 29 মে 1924 তার সপ্রশংসা উল্লেখ করেন। 1927 খ্রিস্টাব্দের 20 মে জিন্না দিল্লির মুসলিম সম্মেলনে সভাপতিত্ব করেন। সেখানে মুসলমানদের দাবিগুলি চূড়ান্ত রূপ পায়, যা দিল্লির মুসলিম প্রস্তাব নামে খ্যাত। ওই বছর মে মাসে বোম্বেতে নিখিল ভারত কংগ্রেস কমিটি ওই প্রস্তাবসমূহ অনুমোদন করে। দিল্লির মুসলিম প্রস্তাবের সারমর্ম ছিল, নিম্নলিখিত শর্তে লীগ কেন্দ্রীয় ও পরিষদ সমূহে যৌথ নির্বাচন প্রথায় রাজি যে ক সিন্ধুকে পৃথক প্রদেশের মর্যাদা দিতে হবে, খ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও বেলুচিস্তানকে অন্যান্য প্রদেশের সমমর্যাদা দিতে হবে, গ পাঞ্জাব ও বঙ্গে মুসলমানদের প্রতিনিধিত্ব জনসংখ্যা ভিত্তিক হবে এবং ঘ কেন্দ্রীয় পরিষদে মুসলমান প্রতিনিধির সংখ্যা 1 অংশের কম হবে না। 1928 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে দিল্লির সর্বদলীয় বৈঠকে জিন্না যোগ দেন। তিনি বিস্মিত হয়ে লক্ষ্য করেন যে সম্মেলনে কংগ্রেস কর্তৃক
স্বীকৃত দিল্লির মুসলিম প্রস্তাবের বিরোধিতা করছে। জিন্না ও তার অনুগামীদের সঙ্গে জয়কর, মালব্য, লাজপত রায় প্রমুখের প্রচণ্ড তর্কাতর্কি হয় এবং মীমাংসায় আসার জন্য জিন্নার সব চেষ্টা ব্যর্থ হয়। ওই সম্মেলনে কার্যত দিল্লির মুসলিম প্রস্তাব বাতিল হয়ে যায়। মতিলাল নেহরু সংবিধানের যে খসড়া রিপোর্ট পেশ করেন, দেখা গেল তার সুপারিশের সঙ্গে দিল্লির মুসলিম প্রস্তাবের মৌলিক পার্থক্য বিদ্যমান। জিন্না কংগ্রেসের দৃষ্টিভঙ্গিতে হঠাৎ এই পরিবর্তনে বিস্মিত ও আহত হন। অমুসলমান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদের দ্বারা সংখ্যালঘু মুসলমানদের স্বার্থ কতটা রক্ষিত হবে তা নিয়ে জিন্না ও তার অনুগামীদের মনে প্রবল সংশয় দেখা দেয়। নেহরু রিপোর্টের ব্যর্থতার বিষয়ে বলতে গিয়ে তদানীন্তন কংগ্রেস লীগ নেতা চৌধুরী খালিকুজ্জামান মন্তব্য করেন, প্যাথওয়ে টু পাকিস্তান গ্রন্থে হিন্দু নেতৃত্ব তাদের প্রিয় বিষয় যৌথ নির্বাচন প্রবর্তনের সুযোগ হারানো এবং প্রতি শ্রীযুক্ত জিন্নার নেতৃত্বাধীন মুসলিম লীগ প্রথমে 1927 খ্রিস্টাব্দের 20 মার্চ আনুগত্য প্রকাশ করেছিল ও পরবর্তীকালে কলকাতায় অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনেও সিদ্ধান্ত গৃহীত হয়েছিল ভারতবর্ষের হিন্দু যুবকরা যেন মুসলমানদের ভারত বিভাজনের জন্য দায়ী করার পূর্বে তাদের এই সময়কার নেতৃবৃন্দের এই বিরাট ভ্রান্তির সম্বন্ধে চিন্তা করেন। বলা যায় এরপরই অসাম্প্রদায়িক ও জাতীয়তাবাদী জিন্নার জীবনে পালা বদলের সূত্রপাত, যদিও 1934 খ্রিস্টাব্দে জিন্না নিজেকে প্রথমে ভারতবাসী তারপর মুসলিম বলেছেন। এখানে উল্লেখ্য যে এই সময় স্যার মোহাম্মদ ইকবালের সঙ্গে তার যোগাযোগ হয়। পরবর্তীকালে জিন্না স্বীকার করেন যে ভারত ব্যবচ্ছেদ যে অপরিহার্য, তার মনে এই বিশ্বাস সৃষ্টি করার ব্যাপারে স্যার ইকবাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাদের মধ্যে পত্র বিনিময় ঘটে। 1936-এর মে মাস থেকে 1937-এর নভেম্বর পর্যন্ত ইকবাল জিন্নাকে 13টি পত্র লিখে মুসলমানদের জন্য পৃথক বাসভূমি স্থাপনের যৌক্তিকতা ব্যাখ্যা করেন। 1937-এর 21 জুনের চিঠিতে ইকবাল লেখেন, পূর্বে আমি যেভাবে বলেছি মুসলিম প্রদেশগুলি এক পৃথক ফেডারেশন হয়েছে একমাত্র পন্থা যার দ্বারা আমরা ভারতবর্ষে শান্তি স্থাপন করতে পারি এবং অমুসলমানদের আধিপত্য থেকে মুসলমানদের রক্ষা করতে পারি। পত্রগুলি পুস্তিকা আকারে প্রকাশের সময় ভূমিকাতেও জিন্না লেখেন, তার অর্থাৎ ইকবালের বক্তব্য বহুলাংশে আমার অভিমতের অনুকূলে ছিল এবং ভারতবর্ষের সাংবিধানিক সমস্যাসমূহের গভীর মনোযোগ সহকারে অধ্যয়নের পর তার বক্তব্য আমাকে এই সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। যাই হোক, 1935 সালের ফেব্রুয়ারিতে তিনি বলেছেন, হিন্দু ও মুসলমানরা যতদিন না ঐক্যবদ্ধ হবে ততদিন ভারতবর্ষের পক্ষে আসার কিছুই নেই। 1936-এর এপ্রিলে দিল্লিতে অনুষ্ঠিত জামায়াতুল উলামা হিন্দের সম্মেলনে মুসলিম লীগের নেতা হিসেবে জিন্না মুসলমানদের প্রতি তার দায়ী দায়িত্ব সম্পর্কে নিজস্ব মত ব্যক্ত করেন। সম্মেলনে মুসলিম লীগের নেতা হিসেবে জিন্না মুসলমানদের প্রতি তার দায়ী দায়িত্ব সম্পর্কে নিজস্ব মত ব্যক্ত করেন। তখন তিনি একান্তভাবেই মুসলিম স্বার্থের প্রবক্তা, যদিও তার প্রাক নির্বাচনী প্রকাশ্য বক্তৃতাতে 1936-এ কংগ্রেসের সঙ্গে মানিয়ে চলার মনোভাব পরিলক্ষিত হয়। 1937-এর জানুয়ারিতে যে নির্বাচন হয় 1935-এর ভারত শাসন আইন অনুসারে, তারপর থেকে কংগ্রেস ও লীগের মধ্যে দূরত্ব বেড়ে যায়। এই সময় জিন্নার বিখ্যাত 14 দফা কর্মসূচি ঘোষিত হয়। এখানে জিন্না নেহেরু সম্পর্কে 2-4 কথা বলা যায়, খুবই প্রাসঙ্গিক। যেহেতু 30-এর দশক থেকে তারা যথাক্রমে লীগ ও কংগ্রেসের শীর্ষস্থানীয় নীতি নির্ধারক ছিলেন, সেই 1928 থেকে সুভাষচন্দ্র প্রমুখের সঙ্গে জওহরলাল ও প্রগতিপন্থীদের রূপে পরিচিত। বহুমুখী প্রতিভার অধিকারী হলেও নেহরু চরিত্রে বৈপরীত্যের মিশ্রণ ঘটেছিল। সীতারামাইয়া বলেছেন, জওহরলাল বরাবরই দ্বিবিধ মানসিকতায় চালিত হয়েছেন। এর প্রথমটি হলো এক ধরনের শ্রেষ্ঠত্ববোধক মনোভাব, যার মধ্যে তিনি নিজেকে সবার থেকে উঁচু দরের মানুষ বলে মনে করেন। দ্বিতীয়টি হলো এক ধরনের হীনমন্যতা, এই বুঝি তাকে গান্ধীর নিচে স্থান দেওয়া হলো। দ্য হিস্ট্রি অফ কংগ্রেস জিন্না সম্পর্কে নেহরুর অনীহা এত তীব্র ছিল যে গোল টেবিল বৈঠকে গান্ধীকে জিন্নার কথা শুনতে হচ্ছে, এটা তার কাছে অসহ্য। শৈলেশ কুমার বন্দ্যোপাধ্যায় এক জায়গায় লিখেছেন, গান্ধীর পরই যার সঙ্গে জিন্নার ভিন্ন মানসিকতাজনিত বিরোধ প্রবল হয়ে ওঠে এবং যার কারণে তিনি ক্রমশ আরও আপোষহীন সাম্প্রদায়িকতাবাদী ভূমিকা গ্রহণ করেন, তিনি নেহরু। জিন্না পাকিস্তান নতুন ভাবনা, পৃষ্ঠা 102। 1937-এর নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বী দলের সভাপতি জওহরলাল ও জিন্না পরস্পরকে সুতীক্ষ্ণ বাক্যবাণে জর্জরিত করতে থাকেন। তাদের সম্পর্ক উত্তরোত্তর খারাপ হতে থাকে, যার ফলে সমঝোতার সব রাস্তা বন্ধ হয়ে যায়। শৈলেশবাবু তার বইয়ে পাকিস্তান জিন্না নতুন ভাবনা, পৃষ্ঠা 110 একটি পত্রের কথা উল্লেখ করেছেন। শ্রী গান্ধী আশ্রমের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান মূল সংস্থার সম্পাদক শ্রী বিচিত্র নারায়ণ শর্মা 14 জুলাই 1984 লেখককে লিখেছিলেন, যাতে বলা হয়েছে, নির্বাচনে কংগ্রেস প্রবল সংখ্যাগরিষ্ঠতা পেল আর কংগ্রেসের স্বার্থপরায়ণতা বৃদ্ধি পেল। জওহরলালও ওই প্রবাহে ভেসে গেলেন। অথবা বলা যায় যে কংগ্রেসের অহং এর সর্বোচ্চ মাত্রা ছিল তার ভিতরেই। এই কারণে সে সময়ে মুসলমানদের উপেক্ষা করা হয়েছিল আর তার প্রতিক্রিয়া হলো প্রবল। পাকিস্তানের জন্মের মূল এই কারণ। দীর্ঘদিন যাবৎ আমার এই অভিমত, পাকিস্তান সৃষ্টির মূল দায়িত্ব আমাদের হিন্দু মুসলমান সম্প্রদায়ের। পাকিস্তান সৃষ্টির মূল দায়িত্ব আমাদের হিন্দু সম্প্রদায়ের, অর্থাৎ কংগ্রেসেরও।
কংগ্রেস নেতা চমনলাল ও হংসরাজ চাইছিলেন গান্ধী ও জিন্নার মধ্যে একটা সাক্ষাৎকার হোক। তারা জওহরলালকে তা বললেন। এতে অসন্তুষ্ট নেহরু গান্ধীকে লেখেন 30 সেপ্টেম্বর 1937, এই সময় আপনার ও জিন্নার মধ্যে একটি সাক্ষাৎকার কেবল নিরর্থকই হবে না, ক্ষতিকারকও হতে পারে। অক্টোবরে গান্ধী বল্লভভাইকে লিখেছেন, বর্তমানে জিন্নার সঙ্গে আমার সাক্ষাৎকারের কোনো সম্ভাবনা দেখছি না। জওহরলাল এটা চায় না। 1937 থেকেই লীগ মুসলমানদের স্বার্থ সংরক্ষণ নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করতে থাকে, আর এ ব্যাপারে জিন্না অগ্রণী ভূমিকা 1937 থেকেই লীগ মুসলমানদের স্বার্থ সংরক্ষণ নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করতে থাকে, আর এ ব্যাপারে জিন্না অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। কংগ্রেসের তৎকালীন নেতৃবৃন্দ, বিশেষত গান্ধী ও নেহরুর সঙ্গে তার মতবিরোধ তাকে আরও বেশি আক্রমণাত্মক করে তোলে। 1937-এর 14 অক্টোবর লীগের অধিবেশনে সভাপতির ভাষণে জিন্না বলেন, কংগ্রেসের বর্তমান নেতৃত্ব, বিশেষ করে বিগত 10 বছরের একান্তভাবে হিন্দু নীতি অনুসরণ করার ফলে ভারতবর্ষের মুসলমানদের ক্রমশ অধিক মাত্রায় বিচ্ছিন্নতাবাদের শিকারে পরিণত করার জন্য দায়ী। আর যখন থেকে তারা সংখ্যাগরিষ্ঠতার বলে 6টি প্রদেশে মন্ত্রিমণ্ডল গঠন করেছেন, নিজেদের উক্তি কার্য কর্মসূচি দ্বারা এটাই প্রমাণ করেছেন যে তাদের হাতে মুসলমানরা কোনো ন্যায় বিচার আশা করতে পারে না। পাকিস্তান গভর্নমেন্ট, জি আল্লামা, পি 143। 1938-এর 28 এপ্রিল গান্ধী ও জিন্না বোম্বেতে মিলিত হলেন। 3 ঘন্টা আলোচনার পর হিন্দু মুসলিম প্রশ্ন সম্বন্ধে আরও বিবেচনা করতে হবে এই মর্মে এক যৌথ বিবৃতি দেওয়ার পর আলোচনা মুলতবি হয়। এরপর গান্ধী তৎকালীন কংগ্রেস সভাপতি সুভাষচন্দ্রকে আলোচনা চালাবার দায়িত্ব দেন। সুভাষচন্দ্র 12 মে আলোচনা শুরু করলেন, কিন্তু শেষ পর্যন্ত গান্ধী জিন্না ও গান্ধী সুভাষচন্দ্র আলোচনা ব্যর্থ হলো। 1938-এর ডিসেম্বর ভারত সচিব জেটল্যান্ড এসে পেজ 247 বড়লাট লিন লিগথকে লেখেন, কোনো বিষয় যদি নিশ্চিত মনে হয়ে থাকে তবে তা হলো এই যে ভবিষ্যতে যে কোনো ধরনের কেন্দ্রীয় সরকারই গঠিত হোক না কেন, তার আওতায় মুসলমানদের যাতে হিন্দুদের প্রভুত্ব স্বীকার করতে না হয় সে ব্যাপারে তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সংঘবদ্ধ হচ্ছে। 1940-এর 22 মার্চ লীগের লাহোর অধিবেশনে প্রায় 30,000 প্রতিনিধি ও দর্শকের সামনে জিন্না তার ঐতিহাসিক দ্বিজাতি তত্ত্ব ভারত ভাগের প্রস্তাব পেশ করেন, যার ভিত্তিতে লীগ বিখ্যাত লাহোর ও পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে। জিন্না তার ভাষণে বলেন, এক অস্তিত্বহীন ঐক্য ও অখণ্ড জাতীয়তার দোহাই দিয়ে এদেশে এক কেন্দ্রীয় সরকারের কথা বলা হচ্ছে, যদিও আমরা জানি যে গত 1200 বছরের ইতিহাসে এমন কোনো ঐক্য সাধিত হয়নি এবং এই দেশ বরাবরই হিন্দু ভারতবর্ষ ও মুসলিম ভারতবর্ষ রূপে বিভক্ত থেকেছে। গণতান্ত্রিক প্রথার নাম দিয়ে হিন্দু ও মুসলমানদের একত্র করে সেই প্রথা সংখ্যালঘুদের উপর চাপিয়ে দিলে তার একটিমাত্র অর্থ হবে, এবং তা হলো হিন্দু রাজত্ব। জাতি শব্দের যে কোনো পরিভাষা অনুসারে মুসলমানরা একটি জাতি এবং তাদের নিজস্ব বাসভূমি, এলাকা ও রাষ্ট্র চাই। এইভাবে লীগ ও জিন্নার হাত ধরেই পাকিস্তান নামক রাষ্ট্র কায়েম হলো, যদিও এই কথা সবাই জানেন যে 1930-এর নভেম্বর-ডিসেম্বর প্রথম গোলটেবিল বৈঠকের সময় চৌধুরী রহমত আলী সহ লন্ডনের কিছু মুসলমান ছাত্র সমবেত মুসলমান নেতাদের সঙ্গে দেখা করে স্বাধীন পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রস্তাব পেশ করেন এবং নেতারা সে প্রস্তাব অবাস্তব বলে অগ্রাহ্য করে। এমনকি জাফরুল্লাহ খাঁ বলেন, এই প্রস্তাব বিকৃত মস্তিষ্কের কল্পনা ও অবাস্তব। যাই হোক, সংখ্যাগুরু সাম্প্রদায়িকতাবাদ, সংখ্যালঘু সাম্প্রদায়িকতাবাদ ও ব্রিটিশ সাম্রাজ্যবাদ, এই ত্রয়ী শক্তির ঈর্ষা, অহমিকা ও ক্ষমতা লোলুপতার ফলশ্রুতি ভারত বিভাজন। জাতি ধর্ম নির্বিশেষে এদেশের কোটি কোটি জনসাধারণ এই বিভাজন চাননি, কিন্তু বিষ বৃক্ষের ফল তাঁদেরই ভক্ষণ করতে হচ্ছে। চরম দুর্ভাগ্যের শিকার তারাই। ভাগ্যের কি নিদারুণ পরিহাস। স্বাধীনোত্তর ভারতে এই সাম্প্রদায়িকতার চেহারাটা কি? বর্তমানে ভারতীয় সমাজ ও রাজনীতি যে বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি তা সম্ভবত সাম্প্রদায়িকতাবাদী বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে এখানে ওখানে তার হিংস্র বহিঃপ্রকাশ ঘটে, কিন্তু তীব্রতা কম বেশি হলেও তার ব্যাপ্তি সারা দেশ জুড়ে। 1950-এর দশক থেকে সে তার জোরালো উপস্থিতি প্রমাণ করে রেখেছে আসাম, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে। কিন্তু কেউ কি ভাবতে পেরেছিল যে তা কাশ্মীর, পাঞ্জাব, হায়দ্রাবাদ ও কেরলায় এমন বিরাট চেহারা নেবে? সাম্প্রতিককালে মিরাট, মালিয়ানা এবং ভাগলপুরে যে সাম্প্রদায়িক গণহত্যা সংঘটিত হলো তা সভ্য সমাজের কলঙ্ক ও লজ্জা। সবচেয়ে দুঃখের বিষয় হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের অধিকাংশ সাম্প্রদায়িক বিস্ফোরণই ধর্মাশ্রয়ী। বলা বাহুল্য তার অধিকাংশই আবার হিন্দু মুসলমান কেন্দ্রিক। 1946 সালের আগে প্রায় সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছিল ধর্মীয় প্রসঙ্গকে ঘিরে, যথা মসজিদের সামনে বাজনা বাজানো, গোহত্যা, অশ্বত্থ গাছ কাটা, হোলির সময় জল রং ছোঁড়া এবং হোলি ও মহরম বা অন্য কোনো ধর্মীয় উৎসবের সমাপতন এবং ধর্মান্তরকরণ ও পুনর্ধর্মান্তকরণ। স্বাধীন ভারতে এই বিস্ফোরণ ঘটেছে বাবরি মসজিদ তথা রাম জন্মভূমিকে কেন্দ্র করে, কখনো হজরতের পবিত্র কেশ চুরির ঘটনা উপলক্ষ করে, আবার কখনো গোহত্যা, পবিত্র কোরআনের বিরুদ্ধে মামলা
এবং মন্দির মসজিদের শান্তিভঙ্গকারী মিছিলকে কেন্দ্র করে। এটা ঠিক, স্বাধীনতা প্রাপ্তির পর কয়েক বছর আমরা একটা অন্য জগতে ছিলাম। দীর্ঘ রাত্রি তপস্যার পর স্বাধীনতার সূর্যোদয় আমাদের মনোজগতের একটা বিপ্লব সংগঠিত করেছিল। আমরা ক্ষুদ্র ভেদবুদ্ধিকে সাময়িকভাবে হলেও জয় করতে পেরেছিলাম। প্রশাসনিক স্তরেও সাম্প্রদায়িকতাবাদকে উপেক্ষা করার একটা সাধারণ ঝোঁক ছিল। সরকারের প্রত্যাশা ছিল যে অর্থনৈতিক বিকাশ, শিক্ষার বিস্তার, জলবিদ্যুৎ ও ইস্পাত কারখানা স্থাপন এবং বিজ্ঞান প্রযুক্তির নতুন নতুন কর্মোদ্যোগের মাধ্যমে সাম্প্রদায়িকতাবাদকে দুর্বল করা সম্ভব হবে। এর ফলে স্বাধীন ভারতে জাতিভিত্তিক নিপীড়ন ও সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে বড় আকারের কোনো আন্দোলন বা প্রচার অভিযান গড়ে ওঠেনি। বস্তুত এই পর্যায়ে সাম্প্রদায়িক জাতীয়তাবাদ ছড়ানো থেকে ফিল্ম, রেডিও, টেলিভিশনকে বিরত রাখতে ধর্মনিরপেক্ষ চিন্তার বহু অংশের গভীরে ঢুকে যাওয়া হিন্দুত্বের সংশ্লেষ মুছে ফেলতে এবং বৈজ্ঞানিক চিন্তা ও উদার জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির প্রসার ঘটাতে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলা চলে। স্বাধীনতা লাভের অব্যবহতির পূর্বে মুসলিম সাম্প্রদায়িকতাবাদ ও হিন্দু সাম্প্রদায়িকতাবাদ প্রায় সমান শক্তিশালী ছিল, কিন্তু ভারত বিভাগের পর এদেশের মুসলমানরা স্বাভাবিকভাবেই হীনমন্যতায় ভুগতে থাকেন এবং কোথাও কোথাও তাদের অস্তিত্বের সংকটের ফলে অধিকাংশ ক্ষেত্রে তারা অফেন্সিভ মানসিকতা ছাড়তে বাধ্য হয়েছেন। ঐতিহাসিক বিপানচন্দ্র স্পষ্ট বলেছেন, আমরা এই কথারও উল্লেখ করতে পারি যে 1947 সালের যুগান্তর পত্রিকায় বিশিষ্ট চিন্তাবিদ অন্নদাশঙ্কর রায় এই প্লেগ নামক নিবন্ধে লেখেন, ভারতের মাটিতে মুসলিম বিদ্বেষ প্রায় এন্ডেমিক হয়ে গেছে। লোকেরা আর গান্ধীবাদীদের উপর ভরসা রাখে না, পুলিশকেও বিশ্বাস করে না, কথায় কথায় মিলিটারির উপর বরাত দেয়। 1983 সালের 16 নভেম্বর সংখ্যায় সুবিখ্যাত দেশ পত্রিকা গরু শুকুরের রাজনীতি নামক সম্পাদকীয় নিবন্ধে লেখে, ভারত সেকুলার নাম দিয়েছে বটে, কিন্তু ভারতের কর্তৃত্ব সেকুলার মনা লোকেদের হাতে নেই, ক্রমশই প্রায় পিছলে চলে যাচ্ছে এমন সব লোকেদের হাতে যারা হচ্ছেন অন্ধকার আর অজ্ঞানতার পূজারী। ইদানিং দেখছি ভারতে হিন্দু শতকরা 82 জন হওয়া সত্ত্বেও তাদের মনে সংখ্যালঘুর ভয় এবং ত্রাস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর জন্য রাজনৈতিক নেতাদের সংকীর্ণতা সর্বতোভাবে দায়ী। আমরা সেকুলার রাষ্ট্র মেনে নিয়েছি, কিন্তু নাগরিকদের চেতনায় সেকুলারিজমকে প্রতিষ্ঠা করার কোনো চেষ্টাই করিনি। প্রসঙ্গত বামপন্থীদের ভূমিকার কথা এসে যায় কারণ বামপন্থীরা দাবি করেন যে তারা অসাম্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক এবং ধর্মীয় ভাবাদর্শের প্রতি আনুগত্যহীন, কিন্তু সাম্প্রদায়িকতাবাদ, জাতিভেদ প্রথা, আঞ্চলিকতাবাদ ইত্যাদি নিয়ে তাদের রাজনৈতিক অবস্থান কখনোই এক বিন্দুতে দাঁড়িয়েনি, আর তার ফলেই এইসব সমস্যার মোকাবিলায় তারা কাঙ্ক্ষিত ভূমিকা নিতে পারেননি। এই সম্পর্কে কয়েকটি সরল সূত্র নিয়েই তারা সন্তুষ্ট। সমস্যার গভীর বিশ্লেষণে তাদের অনীহা। এর একটা কারণ হতে পারে ভারতীয় সমাজ ও রাজনীতিতে বামপন্থার দুর্বল অবস্থান। অন্য একটা কারণ সম্ভবত সব কিছুকে অর্থনীতির মাধ্যমে দেখার প্রবণতা। আমরা কি দেখেছি? এই সাম্প্রদায়িকতাবাদ বিরোধী মতাদর্শগত সংগ্রামের অনুপস্থিতির ফলে অর্থনৈতিক বিকাশ এবং ভারতের সর্বত্রই সাম্প্রদায়িকতার বৃদ্ধি ঘটিয়েছে। শ্রেণী সংগ্রাম সাম্প্রদায়িকতাকে ঠেকাতে পারেনি, বরং বোম্বে, বরোদা, আহমেদাবাদ, ইন্দোর, হায়দ্রাবাদ প্রভৃতি জায়গায় সাম্প্রদায়িকতাবাদ শ্রেণীগত সংহতির ভিত নড়িয়ে দিয়েছে। সাম্প্রদায়িকতাবাদকে আমাদের জাতীয় জীবন থেকে নির্মূল করতে হলে কী করতে হবে এ বিষয়ে অনেক চিন্তাভাবনা, বহুবিধ উপায় উদ্ভাবনা, বিচিত্র পাণ্ডিত্যপূর্ণ আলাপ আলোচনা ও নিরপেক্ষ গবেষণার ব্যাপক ও বিপুল অবকাশ আছে এবং তাতে মত পার্থক্য ঘটবে। তা সত্ত্বেও যেসব বিষয়ে মতৈক্য ঘটার প্রায় 100% সম্ভাবনা, সেগুলি নিয়েই আলোচনা করা যাক। প্রথমত, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ পরস্পরকে ভালো করে জানুন, এতটাই ভালো করে যাতে অহেতুক ভুল বোঝাবুঝি চিরতরে লোপ পায়। আমরা হাজার বছর ধরে পাশাপাশি বাস করছি, কিন্তু পরস্পরের ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য ও আচার ব্যবহার সম্পর্কে গভীরভাবে কিছুই জানি না। অধিকাংশ ক্ষেত্রে আমাদের জ্ঞান শ্রুতি নির্ভর এবং ভাষা এবং তার ফলে পরিবর্তনশীল ভঙ্গুর। এটা আমাদের লজ্জা। মহান সাহিত্যিক শরৎচন্দ্র সম্পর্কেও মৃদু অভিযোগ উঠেছিল যে যদিও তিনি তার উপন্যাসে অত্যন্ত সাফল্যের সঙ্গে বাঙালি জীবনের গভীর গোপন রহস্যের উন্মোচন ঘটিয়েছেন, তা কিন্তু বাঙালি হিন্দুর জীবন আলেখ্য, বাঙালি মুসলমানের সমাজ জীবনের কোনো সার্বিক চিত্র তিনি আঁকতে পারেননি। শোনা যায় অপরাজেয় কথাশিল্পী সবিনয় এ ত্রুটির কথা স্বীকার করেছিলেন। পরস্পরকে জানার ব্যাপারটি পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের উপর নির্ভরশীল। পরস্পরের ধর্মশাস্ত্রগুলি যদি আমরা মনোযোগ সহকারে পাঠ করি তাহলে দেখব কোনো ধর্মই হানাহানি করতে শেখায় না, ঘৃণা করতে বলে না, বরং বলে ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। এ সম্পর্কে প্রখ্যাত চিন্তাবিদ আব্দুল আজিজ আল আমানের মন্তব্য প্রণিধানযোগ্য। এখনও বহু মুসলমান গীতা উপনিষদ পাঠকে শ্রদ্ধার চোখে দেখেন না।
অনেক হিন্দু কোরআন ও হাদিস শরীফ সযত্নে এড়িয়ে চলেন। কোনো দিক দিয়েই এটা শুভ লক্ষণ নয়। এই অশ্রদ্ধা থেকেই অশান্তির উৎপত্তি, কলহের বিস্তার। ঘৃণা থেকেই অবিশ্বাসের জন্ম, অবিশ্বাস থেকেই হনন প্রবৃত্তির প্রসার। এ মনোভাবের আশু পরিবর্তন প্রয়োজন। মুসলমানদের যদিও বা পাঠ্যপুস্তক, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদিতে মাধ্যমে হিন্দু ধর্ম ও শাস্ত্র সম্পর্কে জানার সুযোগ আছে, হিন্দুরা কিন্তু শতই সে সুযোগ কমই পেয়ে থাকেন। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা যায়, সুপণ্ডিত বলে পরিচিত ব্যক্তিরাও মুসলমান ঐতিহ্য ও শাস্ত্র সম্পর্কে বলতে গিয়ে হোঁচট খাচ্ছেন অথবা ভুল বলছেন। এমন ঘটনা অপ্রতুল নয়। একটি ঘটনার কথা কারো কারো স্মরণ থাকতে পারে। পশ্চিমবাংলায় সপ্তম শ্রেণীর ইতিহাস বই ইসলাম ধর্ম ও আরব জাতি নামে একটি অধ্যায় আছে। এর উপরে কাফেলা পত্রিকার তরফে একটি সমীক্ষা চালানো হয়। তাতে দেখা যায় প্রচলিত বইগুলির প্রায় সবকটিতেই আলোচ্য অধ্যায়টিতে ভুল তথ্য সরবরাহ করা হয়েছে। বলা বাহুল্য, লেখকরা সকলেই শিক্ষিত হিন্দু, অনেকের সুপণ্ডিত বলে খ্যাতিও আছে। কাফেলার সম্পাদক আজিজ সাহেব বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদের গোচরে আনেন। পর্ষদ একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বাধ্য হন। রিপোর্ট প্রকাশিত হলে দেখা গেল অভিযোগ সত্য। তখন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তাদের মুখপত্র পর্ষদ বার্তায় এই ত্রুটি স্বীকার করে একটি সংশোধনী প্রকাশ করেন। এই ঘটনার উল্লেখ করা হলো কাউকে ছোট করতে নয়, শুধু দেখাতে যে কোথায় যেন একটা ফাঁক থেকে যাচ্ছে, যেটা পূরণ হওয়া একান্ত জরুরি। গান্ধীজির একটি উক্তি খুবই প্রাসঙ্গিক। ট্রিবিউট টু দ্য প্রফেট অফ ইসলাম নিবন্ধে তিনি লিখেছেন, ইন ইটস গ্লোরিয়াস ডেজ ইসলাম ওয়াজ নট ইনটলারেন্ট। ইট কন্ডেমড দ্য admiration of the world. Let Hindus study it reverently and they will love it even as I do. অ্যানিবেশন এক জায়গায় বলেছেন, ইসলাম ইজ অফেন আনফেয়ারলি অ্যাটাকড বিকজ ইট ইজ আটারলি মিসআন্ডারস্টুড অ্যাজ টু দ্য গ্রেটনেস অফ ইটস প্রফেট অ্যান্ড দ্য নোবিলিটি অফ ইটস টিচিংস টু দ্য ওয়ার্ল্ড। তাই ভারতে ইসলামের প্রসার ঘটেছে তরবারির জোরে, এ তত্ত্বে বিশ্বাসের লোকের অভাব নেই শিক্ষিত হিন্দুদের মধ্যেও। অথচ এ বাস্তব এর সম্পূর্ণ বিপরীত। ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেছেন, বাংলার অধঃপতিত হিন্দু সমাজে ইসলাম এসেছিল উচ্চ শ্রেণীর হিন্দুদের অত্যাচার থেকে বাঁচার ও মুক্তির বাণী নিয়ে। অনেক মহামানবী বলেছেন, যার মধ্যে স্বামী বিবেকানন্দ আছেন, ইসলাম ভারতে তরবারির সাহায্যে প্রসার লাভ করেছে, এ তত্ত্ব ঠিক নয়। তার একটি মন্তব্য, দ্য মোহামেডান কনকোয়েস্ট অফ ইন্ডিয়া কেম অ্যাজ এ সালভেশন to the downtrodden, to poor. That is why the 1/5 of our people have become Mohammedans. It was not sword that did it all. It will be the height of madness to think that it was all the work of sword and fire. The future of India. তা সত্ত্বেও ভুল বোঝার শেষ নেই, কিন্তু এখনই এর পরিসমাপ্তি দরকার। দ্বিতীয়ত, সাম্প্রদায়িক হিংস্রতাকে দমন করতে পারে কেবল রাষ্ট্র। সাম্প্রদায়িকতা রাষ্ট্রযন্ত্রের মধ্যে গভীরভাবে ঢুকে পড়েছে। অনেক সরকারি কর্মচারী প্রকাশ্যে বা গোপনে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষ করছেন বা তাকে সমর্থন করছেন এবং কখনো কখনো নিজেরাই সাম্প্রদায়িক কাজ করেছেন। একথা সবাই স্বীকার করতে বাধ্য যে সরকার এবং পুলিশ যদি না চায় এবং তারা যদি মদত না দেয়, তাহলে কোনো দিন ব্যাপক দাঙ্গা হতে পারে না। ছোটোখাটো সংঘর্ষ হতে পারে, কিন্তু গণহত্যা বা ধ্বংসযোগ্য কখনোই সম্ভব নয়। তাই রাষ্ট্রযন্ত্রতে যাতে প্রকৃত অর্থে ধর্ম নিরপেক্ষ হয়, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। অবশ্যই এটা নির্ভর করছে তাদের মানসিকতার উপর, যাদের হাতে রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণের ক্ষমতা আছে। বাস্তবে যদি সকলকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয় যে সরকার যুগপৎ শক্তিশালী ও নিরপেক্ষ এবং তারা সাম্প্রদায়িক হিংস্রতার যে কোনো কাজকে যে কোনো মূল্যে দমন করতে প্রস্তুত, তাহলে সাম্প্রদায়িকতার বিপদ অনেকটাই এড়ানো সম্ভব। রাষ্ট্রশক্তিকে ঠিক সময়ে ও সঠিকভাবে ব্যবহার না করার অর্থ জনগণের উপর সাম্প্রদায়িকীকরণ চাপিয়ে দেওয়া। তৃতীয়ত, রাজনৈতিক সংগঠনগুলির ভূমিকার পরিবর্তন আসু প্রয়োজন। ভারতের অধিকাংশ রাজনৈতিক দল ধর্মনিরপেক্ষ, সন্দেহ নেই, কিন্তু তাদের ধর্মনিরপেক্ষ তার গুণগত মানে অনেক দুর্বলতা থেকে গেছে। অনেক রাজনৈতিক নেতা বা দলই প্রকাশ্যে বা গোপনে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষ করেন, এমনকি তাদের সমর্থন করেন। এমন উদাহরণের অভাব নেই যেখানে দেখা যায় যে কেবলমাত্র ভোট বাক্সের দিকে লক্ষ্য রেখে সাম্প্রদায়িক বলে চিহ্নিত সংগঠনগুলির সঙ্গে সমঝোতা, এমনকি ঐক্য প্রতিষ্ঠাও করছেন। রাজনৈতিক দলগুলি যদি দলীয় স্বার্থের উপরে দেশ ও জাতির স্বার্থকে এবং গোষ্ঠীগত স্বার্থের উপরে মানবিকতাকে স্থান দিতে পারে, তাহলে সাম্প্রদায়িকতার নগ্ন প্রকাশ অনেক ক্ষেত্রেই ঘটবে না। চতুর্থত, প্রচার মাধ্যমগুলিকে আরও দায়িত্বশীল ও অসাম্প্রদায়িক হতে হবে। একথা অস্বীকার করার উপায় নেই যে রেডিও, টিভি এবং সংবাদপত্র অত্যন্ত সুকৌশলে সাম্প্রদায়িকতা প্রচার করে। আরও দুঃখের কথা, সাহিত্যের মধ্য দিয়েও সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের প্রত্যাশা ছিল যে সাক্ষরতা এবং শিক্ষা বিস্তার
জনসাধারণকে জাতিভেদ ও ধর্মীয় গোঁড়ামি থেকে সরিয়ে আনবে। কিন্তু দেখা যাচ্ছে বইপত্র, পত্রিকা, সংবাদ মাধ্যম ইত্যাদির মাধ্যমে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যেও জাতীয়তাবাদী, সাম্প্রদায়িকী ও আঞ্চলিকতাবাদী মতাদর্শকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। পড়ার অভ্যাস বেড়ে যাওয়ার পরেও সাম্প্রদায়িকতাবাদকে ঠেকানো যায়নি, কারণ প্রকৃত ধর্মনিরপেক্ষ সাহিত্য সৃষ্টি হচ্ছে কম। পোস্টার, দেওয়াল লিখন ইত্যাদিও আজ অনেক ক্ষেত্রে সাম্প্রদায়িকতার বার্তাবহ। প্রাক্তন প্রধানমন্ত্রী ভিপি সিং রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে এক নির্দেশনামায় বলেছিলেন, যারা সাম্প্রদায়িকতায় উস্কানি দিচ্ছে সেই সব লোকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক। প্ররোচনামূলক পোস্টার, পুস্তিকা, লিফলেট ও দেওয়াল লিখনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু ব্যবস্থা নেবে কে? ভূত তো সর্ষের মধ্যেই আছে। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের কথা এসে যায়। এখানে বামপন্থীরা নিজেদের সবচেয়ে বেশি অসাম্প্রদায়িক বলে দাবি করেন, কিন্তু বাস্তব পরিস্থিতি হচ্ছে সাম্প্রদায়িক বইপত্র ও পুস্তিকা ব্যাপক হারে পশ্চিমবঙ্গ থেকে আসাম, ত্রিপুরা, এমনকি বাংলাদেশেও চালান হচ্ছে। সেগুলির অনুবাদ হচ্ছে হিন্দি, অসমিয়া, গুজরাটি, তেলুগু, মারাঠি প্রভৃতি ভাষায়। বাঙালি বুদ্ধিজীবী বিরচিত সাম্প্রদায়িক উস্কানিমূলক লেখাগুলি অর্গানাইজার, পাঞ্চজন্য, আলোক, বিশ্ব হিন্দু বার্তা ইত্যাদি পত্রিকার মাধ্যমে সারা ভারতে ছড়িয়ে পড়ছে। আর এর শিবপ্রসাদ রায়ের কয়েকটি বইয়ের নাম উল্লেখ করলেই বোঝা যাবে এগুলির উদ্দেশ্য কী উদ্দেশ্যে রচিত। যেমন সর্বধর্ম সমন্বয়কারী হইতে সাবধান, বাবরি মসজিদ আমাদের চাই, অনুপ্রবেশ, বিনা যুদ্ধে ভারত দখল, বঙ্কিমচন্দ্র ও কাশ্মীর ইত্যাদি। উৎসাহী পাঠক পড়ে দেখতে পারেন কীভাবে ইতিহাসের বিকৃতি ঘটিয়ে এইসব বই এর মাধ্যমে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হচ্ছে। মূল কথা হচ্ছে প্রচার মাধ্যমগুলির অসাম্প্রদায়িকীকরণ সর্বাগ্রে প্রয়োজন। এজন্য সরকার এবং বুদ্ধিজীবীদের এগিয়ে আসতে হবে। সাম্প্রদায়িকতাবাদ থেকে বেরোবার পথ মানে সর্বস্তরে জনসাধারণকে নিঃসাম্প্রদায়িকীকরণ করা। বিগত অর্ধ শতক ধরে আমাদের জনগণের মধ্যে সাম্প্রদায়িক মতাদর্শ ঢোকানো হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে তা এতটাই গভীরভাবে হয়েছে যে তার বহু উপাদান ধর্মনিরপেক্ষ মনোভাবাপন্ন শিক্ষিত মানুষের কাছেও এক ধরনের ন্যায্যতা অর্জন করেছে। কোনো শ্রেণী বা গোষ্ঠী আজ পুরোপুরি সাম্প্রদায়িক মতাদর্শের আওতার বাইরে নেই। তাই এক্ষেত্রে সাফল্য আসতে সময় লাগবে। এটি হবে একটি দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, কিন্তু তাতে কিছু আসে যায় না। আমাদের কাজ হবে সব ফ্রন্ট, কৃষক, শ্রমিক ও ছাত্রদের মধ্যে সচেতন ও সর্বাত্মকভাবে অসাম্প্রদায়িক মতাদর্শের প্রচার ও প্রসার ঘটানো। সূত্র: W.C. Smith, Modern Islam in India. C. Mansard, Hindu-Muslim Problem in India. M.A. Jinnah, Speeches and Writings. Francis Robinson, Separatism Among Muslims, Indian Muslims. M.N. Islam, Bengal Muslims Public. Report of the Kanpur Riots Inquiry Committee. Lala Lajpat Rai, Autobiographical Writings, Prabandha Gautam Rai, Anandabazar Patrika. Gopal Krishna, Religion in Politics. Sumit Sarkar, The Swadeshi Movement in Bengal. K.B. Krishna, The Problem of Minorities. Nehru, Selected Works. আধুনিক ভারত ও সাম্প্রদায়িকতাবাদ, বিপান চন্দ্র। স্বাধীন চেতনায়, রবীন্দ্র চেতনায় মুসলিম মানুষ, ডক্টর মোহাম্মদ মজির উদ্দিন। এস গোপাল, ব্রিটিশ পলিসি ইন ইন্ডিয়া। জিন্না, পাকিস্তান, নতুন ভাবনা, শৈলেশ কুমার বন্দ্যোপাধ্যায়। জিন্না, ধর্মনিরপেক্ষতা বনাম সাম্প্রদায়িকতা, শ্যামাপ্রসাদ বসু। ইতিহাস চর্চা, জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িকতা, গৌতম চট্টোপাধ্যায়। 18টি বইয়ের সমন্বয়ে এই প্রবন্ধটি লিখিত।